সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে আমার অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই জানো যে করোনা মহামারী এই সময়ে সকলে এখন বাসার মধ্যে অবস্থান করছি। এমত অবস্থায় স্কুলে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তোমাদের পড়াশোনার কথা চিন্তা করে আমরা সকল প্রতিষ্ঠান গভর্নমেন্টের নির্দেশনা মোতাবেক অনলাইন ক্লাসে সংযুক্ত হচ্ছি। তো আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান, দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় চলতরিৎ, এই অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। ইতিমধ্যে আমাদের আরেকজন সিনিয়র শিক্ষক জনাব রফিকুল স্যার তোমাদের স্থির তড়িৎ নিয়ে আলোচনা করেছেন। তার পরবর্তী অধ্যায় হচ্ছে চলতরিৎ। আমি সেই চলতরিৎ থেকেই তোমাদেরকে নিয়ে কিছু কাজ করব এবং সেখানকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তড়িৎ পদার্থবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি পরীক্ষার কথাও চিন্তা করে থাকি তাহলে এই তড়িৎ অংশ থেকে তোমাদের বইয়ে 3টা চ্যাপ্টার আছে। এই 3টা চ্যাপ্টার থেকে দেখা যায় যে প্রতি বছর 2টা করে কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন থাকে। সো ওই দিক থেকে বিবেচনা করলেও আমাদের এই তড়িৎ অধ্যায়ের গুরুত্ব অনেক। আমরা যদি খুব ভালোভাবে এই 3টা চ্যাপ্টার করতে পারি, খুব সহজেই আমরা এখান থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবো। তবে এটা যেমন উত্তর করাটা আমাদের জন্য সহজ, তেমনিভাবে এটার বিষয়গুলো খুব একটু চিন্তা শক্তি ব্যয় করে আমাদেরকে এইটার মধ্যে অধ্যায়গুলোকে আয়ত্ত করতে হবে। তা না হলে সামান্যতম ত্রুটিতে এটা অনেক বড় ধরনের ভুল হয়ে যেতে পারে। তো আমরা যখন পড়ার ক্ষেত্রে বা বোঝার চেষ্টা করব, খুব মনোযোগের সহিত বোঝার চেষ্টা করব। তো আমি আর সামনে কথা না বাড়িয়ে তোমাদের পড়াশোনার দিকে এগিয়ে যাই। চলতরিৎ, আমরা এই চলতরিৎ কথাটার অর্থ যদি একটু স্বাভাবিকভাবে বিশ্লেষণ করতে যাই, চল শব্দের অর্থ হচ্ছে চলন, অর্থাৎ গতি। কার? তড়িতের চলন। অর্থাৎ তড়িৎ আমি যেখানে সৃষ্টি করতেছি সেটা সেখানেই না থেকে স্থানান্তরিত হবে। আচ্ছা, তো এই চলতরিতের একটি অন্যতম পয়েন্ট হচ্ছে ওহমস ল। ওহমস লটা কী ছিল? ওহমস লটা ছিল যে স্থির তাপমাত্রায় কোনো বর্তনীর প্রবাহ মাত্রা হবে ওই বর্তনীর 2 প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি কোনো একটি বর্তনী ব্যবস্থার মধ্যে তড়িৎ প্রবাহিত করো, তাহলে তড়িৎ ওই উৎস থেকে অপর প্রান্তে পৌঁছাবে একটা নির্দিষ্ট আনুপাতিক হারে, এবং ওই তড়িতের আনুপাতিক হারটা হবে ওই 2 প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য থাকবে তার সমানুপাতে। অর্থাৎ তুমি যত বেশি বিভব পার্থক্য সৃষ্টি করতে পারবে, ওই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহের মাত্রাও ঠিক ততটাই বৃদ্ধি পেতে থাকবে। তাহলে আমরা যদি কোনো বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রাকে, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চলতরিৎ, তাহলে আমরা যদি কোনো বর্তনী ব্যবস্থার তড়িৎ প্রবাহকে I দ্বারা প্রকাশ করি এবং বর্তনী ব্যবস্থার বিভব পার্থক্য যদি হয় আমাদের V, তাহলে ওহমের সূত্র অনুসারে I সমানুপাতিক হবে V। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা যদি I সমান বলি RV, খেয়াল করো এখানে আমি অন্য একটা বর্ণ নিয়ে আসছি যা R, এটাকে আমরা বলতেছি ধ্রুবক। এই R কে আমরা বলি রোধ। তাহলে এখান থেকে R সমান হচ্ছে আমাদের I/V, রোধ। তাহলে যেহেতু রোধ কথাটা চলেই আসলো, এখন রোধটা কি আমাদের জানা উচিত। আমরা ক্লাস 8এও রোধ নিয়ে আলোচনা করেছিলাম। রোধ হচ্ছে যে বর্তনী ব্যবস্থায় তড়িৎ প্রবাহ চলাকালে বর্তনীতে তড়িৎ প্রবাহে যা বাধা সৃষ্টি করে তাই হচ্ছে রোধ। সো এটা যেহেতু ক্লাস 8-এ নিয়ে আমাদের একটু আলোচনা হয়েছে, আমরা আর এটা নিয়ে তেমন কোনো কিছু বলার আশা করি খুব একটা প্রয়োজন হবে না। তোমরা ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে জানো। তো রোধ সম্বন্ধে তোমাদের আশা করি আইডিয়া আছে। তো এখন আমরা এখানে যে কথাটা বললাম যে I সমানুপাতিক V, বিজ্ঞানী ওহম
এই বর্তনীতে তড়িৎ প্রবাহকে একটা গ্রাফিক্যাল চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন যদি আমি বর্তনী ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর যদি আমি বিভব পার্থক্যকে রাখি, অর্থাৎ বিভবকে রাখি, বিকে রাখি, আর ওয়াই অক্ষ বরাবর যদি তড়িৎ প্রবাহকে রাখি, তাহলে দেখা যায় যে ওহমের সূত্র অনুসারে তড়িৎ প্রবাহ মাত্রার হার হবে মূল বিন্দুগামী একটি সরল রেখা। এটি হচ্ছে ওহমের সূত্রের গ্রাফিক্যাল রূপ। এখন আসো আমরা একটু আগেই বললাম যে এখানে রোধ নিয়ে আলোচনা করেছি, বললাম ওহমের সূত্র থেকে রোধকে বের করে নিয়ে আসছি। এই রোধ আমরা বললাম যে বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রায় যা বাধা সৃষ্টি করবে তাই হচ্ছে রোধ। এই রোধকে আবার ক্লাসিফিকেশন করি আমরা, কখনো এটা স্থির হয়ে থাকে রোধটা, আবার কখনো বা পরিবর্তন হয়ে থাকে। যে বর্তনী ব্যবস্থায় রোধটা স্থির থাকে অর্থাৎ সর্বদাই বাধার পরিমাণ একই রকম থাকবে সেটাকে আমরা বলি স্থির রোধ, আর যদি এই রোধের পরিমাণ পরিবর্তিত হতে থাকে তাহলে সেটাকে আমরা বলি পরিবর্তনশীল রোধ। এখন বর্তনী ব্যবস্থায় যদি রোধ এক বা একাধিক, কোনো কোনো বর্তনী ব্যবস্থায় একটি মাত্র রোধ থাকতে পারে, আবার কখনো কখনো একাধিক রোধ থাকতে পারে। তো যেই বর্তনী ব্যবস্থায় আমার একাধিক রোধ থাকবে সেখানে একটি নতুন সামগ্রিক একটা রোধ চিন্তা করতে হয় আমাদের, সেটাকে আমরা বলি তুল্য রোধ। তাহলে তুল্য রোধের সংখ্যাটা কি হতে পারে আমরা যদি বলি যে তুল্য রোধ হচ্ছে যে একাধিক রোধ যদি কোনো বর্তনী ব্যবস্থায় সংযুক্ত থাকে তবে সেখানে এমন একটি রোধ থাকবে যার ব্যবহারের ফলে বর্তনীর প্রবাহ মাত্রা ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সামষ্টিক রোধ একই থাকবে, তাকে আমরা বলি তুল্য রোধ। এখন বর্তনী ব্যবস্থাটা আমাদের বিভিন্ন ধরনের হতে পারে, একটি মাত্র রেজিস্ট্যান্স দিয়ে হতে পারে, একাধিক রেজিস্ট্যান্স দিয়ে হতে পারে, অথবা ওই বর্তনী ব্যবস্থার সাথে আমি যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো ব্যবহার করব সেগুলোর উপর ভিত্তি করেও আমার বিভিন্নভাবে সংযুক্ত করতে হতে পারে। আমরা ক্লাস 8-এ পড়ে আসছিলাম বর্তনী সংযোগ অবস্থান দুই ধরনের হয়, একটা সমান্তরালে আর একটা হচ্ছে শ্রেণীতে। সমান্তরালের সংযোগটা ছিল এইরকম যে কোনো বর্তনী ব্যবস্থায় বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো যদি এমনভাবে সংযুক্ত থাকে যে তাদের দুই প্রান্তের সবগুলোর একই প্রান্ত একদিকে, অর্থাৎ আমি যদি একটা সাপোজ মনে করো এটা আমার একটা উৎস ইলেকট্রনিক্স যন্ত্র, এর দুইটা প্রান্ত আছে, এদিকে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এইরকম যদি আরও অনেকগুলো ইলেকট্রনিক্স যন্ত্র কোনো একটা বর্তনী ব্যবস্থার সাথে সংযুক্ত থাকে তাহলে সবগুলার এই প্রান্ত যদি এক জায়গাতে সংযুক্ত থাকে এবং অপর প্রান্তগুলো আরেকটা জায়গায় সংযুক্ত থাকে এবং এভাবে সংযুক্ত থেকে যদি একটি সম্পূর্ণ বর্তনী তৈরি করে সেই সংযোগটাকে আমরা বলি সমান্তরাল সংযোগ। আর যদি ভিন্নভাবে হয়, অর্থাৎ মনে করো যে একটা উৎস এই ইলেকট্রনিক্স যন্ত্র এই আরেকটা এইরকম, প্রত্যেকটারই করে দুইটা করে প্রান্ত আছে, তাহলে একটার প্রথম প্রান্তর সাথে অন্যটার দ্বিতীয় প্রান্ত, সাপোজ মনে করো এটার প্রথম প্রান্ত এইখানে, এটার দ্বিতীয় প্রান্ত এই পাশে, তেমনিভাবে এর দ্বিতীয় প্রান্ত এই পাশে, প্রথম প্রান্তটি হচ্ছে এই পাশে। এখন প্রথমটার প্রথম প্রান্তের সাথে যদি দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্ত এভাবে যুক্ত থাকে এবং এভাবে পরপর সবগুলো যন্ত্রই যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে সম্পূর্ণ একটি বর্তনী ব্যবস্থা তৈরি করে তবে তাকে আমরা বলবো শ্রেণী সংযোগ। তো ক্লাস 8-এর শ্রেণী সংযোগ সমান্তরাল সংযোগ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেখানে অবশ্য আমরা তুল্য রোধ নিয়ে কোনো আলোচনা করিনি। আজকে আমরা তুল্য রোধ নিয়ে আলোচনা করলাম যে এই বর্তনী ব্যবস্থায় যদি একাধিক কোনো ইলেকট্রনিক যন্ত্র যুক্ত থাকে তাহলে সেখানে এমন একটি রোধ থাকবে যার উপস্থিতিতে বর্তনী ব্যবস্থার মোট প্রবাহ মাত্রা কিংবা বিভব পার্থক্যের কোনো পরিবর্তন ঘটবে না, সেই রোধটাকে আমরা বলবো তুল্য রোধ। তাহলে আশা করি সবাই তুল্য রোধ কি, তুল্য রোধ সম্বন্ধে জানতে পেরেছ। এবার আসো এই বর্তনী ব্যবস্থা থেকে কিভাবে আমরা তুল্য রোধটার পরিমাণ করতে পারি তারই একটা গাণিতিক সমস্যা আকারে সমাধান করার চেষ্টা করি। ধরো আমার কাছে একটি বর্তনী চিত্র আছে অনেকটা এইরকম, এটা আমার একটা বর্তনী ব্যবস্থার জ্যামিতিক চিত্র বলতে পারি।
এখানে বিভিন্ন মানের রোধ, এগুলো এক একটা রোধ, বিভিন্ন মানের রোধ দেওয়া আছে। আমি ধরে নিলাম এটার মান 10 ওহম, এটার মান 12 ওহম, এটার মানও 12 ওহম, এটার মানও 12 ওহম। এবং বর্তনী ব্যবস্থায় আমি একটা বৈদ্যুতিক উৎস ব্যবহার করেছি যার ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে যে এই বর্তনী ব্যবস্থার মোট তুল্য রোধ কত। তাহলে আমরা যদি একটু এই বর্তনী ব্যবস্থাটার দিকে একটু লক্ষ্য করি, খেয়াল করো, আমরা জানি বর্তনী উৎসের এই প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে বর্তনীতে বিদ্যুতের প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, আর ইলেকট্রনের চার্জ যেহেতু ঋণাত্মক তাহলে সে পজিটিভের দিকে আকর্ষিত হবে। তাহলে বর্তনীতে ইলেকট্রনের প্রবাহটা হবে আমাদের এই অংশে, এদিকে। তাহলে ইলেকট্রন এই উৎস থেকে এই পাশ হয়ে এদিক হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তার গতিপথের নিয়ে কোনো টেনশন আপাতত নাই, কিন্তু যখনই ইলেকট্রন এই অঞ্চলে আসে তখন সে কোন দিকে যেতে পারে? সে তখন এই পথ দিয়েও যেতে পারে, এই পথ দিয়েও যেতে পারে, আবার এই পথ দিয়েও যেতে পারে। সো এখন খেয়াল করো, এই পয়েন্টে আসার পর এখানে আমরা 3টা রোধকে দেখতে পাচ্ছি এবং 3টা রোধের মধ্য দিয়েই আমার তড়িৎ প্রবাহিত হবে। যদি 3টা রোধের মধ্য দিয়েই তড়িৎ প্রবাহিত হয় তাহলে এখন এই 3টা রোধকে নিয়ে আমাদেরকে প্রথমে কাজ করতে হবে। তাহলে আমরা খেয়াল করি এই 3টা রোধ পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে। আমার প্রশ্ন হলো যে বর্তনীর মোট তুল্য রোধ কত? মোট তুল্য রোধ কত? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই বর্তনী ব্যবস্থায় আমি যদি এগুলোকে নামকরণ করে দিই, এটা প্রথম রোধ R1, এটাকে দিলাম আমরা R2, এটাকে দিলাম আমরা R3, এটাকে দিলাম আমরা R4। তাহলে খেয়াল করে দেখো R2, R3 এবং R4 এই 3টা রোধ একটা পয়েন্টে এসে যুক্ত হচ্ছে, বা একটা পয়েন্ট থেকে এই 3টা রোধকে আমরা বিশ্লেষণ করতে পারি। এখন খেয়াল করে দেখো R2, R3 এবং R4 এই 3টা রোধেরই প্রথম পয়েন্টগুলো একটা পয়েন্টে আছে এবং দ্বিতীয় পয়েন্টগুলো কোনো না কোনোভাবে আরেকটা নির্দিষ্ট পয়েন্টে যুক্ত আছে। তাহলে অনেকটাই সমান্তরাল সংযোগের ন্যায় আমরা দেখতে পাচ্ছি। যেভাবে আমরা বলেছিলাম যে এক দিকের প্রান্তগুলো একটা জায়গায় এবং অন্য প্রান্তগুলো অন্য আরেকটা জায়গায় সংযুক্ত থাকবে। তাহলে R2, R3 এবং R4 এরা সকলেই ঠিক সমান্তরাল সংযোগের ন্যায় সংযুক্ত। তাহলে এই 3টা বর্তনী রোধের মধ্যে আমার সমান্তরাল সংযোগ বিদ্যমান। তাহলে আমরা এখন বলতে পারি, আমি এখান থেকে শুরু করলাম, যে বর্তনী ব্যবস্থায় R2, R3, R4 সমান্তরাল সংযোগে যুক্ত। তাহলে এই ক্ষেত্রে তুল্য রোধ, এই 3টি রোধের বেলায় তুল্য রোধ কত হচ্ছে? তুল্য রোধ বলছি আমরা 1/RP প্যারালাল। তাহলে 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। তাহলে 1/12 প্লাস 1/12, আমরা এখন মানগুলো বসাই দিই, 1/12। এবার আমরা লসাগু করি। 1 যোগ 1 যোগ 1 সমান 3/12 সমান 1/4। তাহলে অতএব এখান থেকে আরপি এর মানটা কত দাঁড়াচ্ছে? 4 ওহম। খেয়াল করো আমার এই আরপি এর মান আসছে তুল্যরোধ। আরপি যদি হয়, তুল্যরোধ যদি আমার এই 3টা বর্তনীর জন্য হয় আরপি, তাহলে তুল্যরোধের মান হচ্ছে 4 ওহম। কিন্তু আমাকে বলা হয়েছিল সমগ্র বর্তনী তুল্যরোধ নির্ধারণ করার জন্য। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু এই 3টা রোধ ছাড়াও আরও একটা রোধ আছে এবং এটাও বর্তনীর অন্তর্ভুক্ত। তাহলে একেও যুক্ত করে আমার ওই বর্তনীর সমগ্র তুল্যরোধ নিয়ে আসতে হবে। তাহলে এবার আসো, এখন এই 3টা তুল্যরোধ করে সামগ্রিক রোধ আমরা বের করে নিয়ে আসলাম এই 3টার। তাহলে এবার যদি আমি এই তুল্যরোধটা শেষ করি তখন আমার বর্তনী চিত্রটা কীরকম আসে? আমি যদি এই চিত্রটাকে এভাবে আনতে পারি, 3টাকে নিয়ে যেহেতু একসাথে যুক্ত করে দিয়েছি, তাহলে নতুন করে বর্তনী চিত্রটা দাঁড়াচ্ছে অনেকটা এইরকম।
তাহলে এটা পেয়ে গেলাম আমরা এখন 4 ওহম, এটা আমার 10 ওহম যা ছিল তাই, এটা 6 ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে আমার বর্তনী ব্যবস্থাটা পরিবর্তিত হয়ে বর্তনী চিত্রটা পরিবর্তিত হয়ে এরকম আসতেছে। তাহলে এখন সমগ্র বর্তনীর জন্য তার তুল্য রোধ, অতএব সমগ্র বর্তনী তুল্য রোধ, কালি শেষ, মার্কারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, যদি আমার সমগ্র এখন এই ক্ষেত্রে আমার বর্তনী ব্যবস্থায় রোধ কয়টা পাচ্ছি আমরা? একটা, দুইটা। এক্ষেত্রে আমার বর্তনীর রোধ হচ্ছে 2টি। তাহলে এবার অতএব বর্তনীর খেয়াল করো, এখন এই দুইটা রোধ পরস্পরের সাথে যুক্ত আছে শ্রেণীতে, কারণ কি এটার দ্বিতীয় প্রান্তের সাথে এটার প্রথম প্রান্ত যুক্ত হয়ে গেছে। তাহলে এই দুইটা বর্তনী সংযোগ হচ্ছে আমাদের শ্রেণী সংযোগ। তাহলে এই শ্রেণী সংযোগের জন্য তার বর্তনীর এটাকে আমরা ছিল R1 এবং পরিবর্তিত রোধ হয়ে আমরা এটাকে বললাম RP। তাহলে বর্তনীর মোট তুল্য রোধ যদি আমার R হয়, তাহলে R হলে 1/R সমান হবে 1/R1 প্লাস 1/RP। তাহলে এবার আমরা মান বসাই। 1/R1 এর মান হচ্ছে, সরি আমি একটু ভুল লিখছি, শ্রেণীতে যুক্ত, তাই না? আমরা এখানে একটু কথাটা লিখে নেই যে এখন বর্তনী R হলে বর্তনী ব্যবস্থায় R1 ও RP শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত। সুতরাং R সমান 1/R সমান হবে আমাদের 1/R1 প্লাস 1/RP। তাহলে 1/10, সরি আর একটু বললি, এবার সূত্রটা হচ্ছে R, মোট তো শ্রেণীতে যেহেতু যুক্ত তাহলে সূত্রটা চেঞ্জ হচ্ছে, R সমান হবে R1 প্লাস RP। তাহলে R1 10, RP হচ্ছে 4 ইকুয়াল 14 ওহম। এটি আমার বর্তনীর জন্য মোট তুল্য রোধ। তাহলে আমরা কিভাবে বর্তনীর মোট তুল্য রোধ বের করতে হয় শিখতে পেরেছি আশা করি। এরপর আমরা আগামী ক্লাসে আশা করি শিখতে পারবো যে যদি আমার এই বর্তনী ব্যবস্থায় কোনো একটি রোধের অবস্থান পরিবর্তন করে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রেও আমার বর্তনীর মোট শক্তির ক্ষমতা বা বিভব পার্থক্য কোনো পরিবর্তন আসবে কি আসবে না, এটা আমরা ইনশাল্লাহ আশা করি আগামী ক্লাসে তোমাদেরকে দেখাতে পারবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলেই নিরাপদে থেকো। অহেতুক বাসার বাইরে কেউ যাব না, আর প্রয়োজনে বাসার বাইরে গেলেও প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা করে আমরা যেন বাইরে যাই। ততদিন পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।